কেন্দ্রীয় সমন্বয়ক নারীদের মর্যাদা দিতে পারে না, শিক্ষার্থীদের মর্যাদা দিতে পারে না, ক্ষমতায় বসে জনতা ভুলে যায়, সেই সব সমন্বয়ককে আমি গণি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ওই 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে লড়াই করেছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন সার্জিস আলমকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন আরও যারা বিভিন্ন সমন্বয়ক আছেন। কিন্তু কেন এমন প্রশ্ন উঠে আসে? এদিকে বিএনপির নেতাকর্মীরা কঠিনভাবে গণধোলাই দিয়েছেন সার্জিস আলমকে কথার। এদিকে মূল যে উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলা হয়েছে, সেখানে সার্জিস আলম মূলতই আওয়ামী লীগের ছাত্র দলের যে নেতা ছিলেন ছাত্রলীগের, তা সব প্রকাশ করে দিয়েছেন। এদিকে সাংবাদিক ইলিয়াস বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে গোমর ফাঁস করে দেব সব, এমন তথ্য জানি। চলুন সমন্বয়। যে কেন্দ্রীয় সমন্বয়ক নারীদের মর্যাদা দিতে পারে না, শিক্ষার্থীদের মর্যাদা দিতে পারে না, ক্ষমতায় বসে জনতা ভুলে যায়, সেই সব সমন্বয়ককে আমি গণি না, তাদের আমি গুনি না। আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের উপর হামলা হয়। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সমন্বয়ক নাইমা বেদিন এসে সে আমাদের যে নারী সদস্য থাকে তাদের শার্টার থেকে ধাক্কা মেরে গালি দিয়ে উল্টাপাল্টা ভাষায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতিতে যখন নাকি আমরা রেগে যাই যে কেন ভাই আপনি আমাদের নারী সদস্যদের দিকে হাত তুললেন, তখন সে লাইভে যায় আমাদের এক একজনকে সন্ত্রাসী ট্যাগ দেয়, ছাত্রলীগ ট্যাগ দেয়, বিভিন্ন রাজনৈতিক দলের জঙ্গি গোষ্ঠী ট্যাগ দেয়। এই পর্যায়ে আমাদের মধ্যে একটি গরম সিচুয়েশন হয়ে যায়। তাও আমরা ঠান্ডে সমন্বয়কদের কিছু চেলাবেলা তার দিকে আঙ্গুল তুলে যখন নাকি নেয়, তখন আমি আঙ্গুলটা ধরার কারণে আমাকে পেটানো হয়। আমার চোখে, আমার মাথায়, আমার শরীরে এখনো গুলি রয়েছে, এটা তারা জানে। জানার পরে আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। বাড়ি দিতে দিতে খালি একটাই কথা বলে, তুই না বলছিলি সমন্বয়ক গুনস না? আমিও বলেছি হ্যাঁ ভাই, আমি সমন্বয়ক গুনি না। সেদিন আমাদেরকে ডেকে নেওয়া হয় আলোচনা করার জন্য যে আমাদের যে পৃথু ভাই যার উপরে হামলা করা হয়েছে তিনি গুরুতর হামলার শিকার হন। তো এই খাতিরে আমাদের সাথে ওনারা আলোচনায় বসতে চেয়েছে এবং কারা অপরাধী তা নির্ণয়ের জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে কার্যালয়ে যেতে, যে আমাদের সাথে তারা আলোচনা করবে। কিন্তু আমরা যখন নাকি দীর্ঘক্ষণ থাকার পরও দেখি তাদের কোনো প্রতিক্রিয়া নেই, তখন আমরা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করি। আমরা ওখানে বসে পড়ি এবং শাটার নামিয়ে দেওয়া হয়। পরে কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সমন্বয়ক নাইমা বেদিন এসে সে আমাদের যে নারী সদস্য থাকে তাদের শার্টার থেকে ধাক্কা মেরে গালি দিয়ে উল্টাপাল্টা ভাষায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতিতে যখন নাকি আমরা রেগে যাই যে কেন ভাই আপনি আমাদের নারী সদস্যদের দিকে হাত তুললেন, তখন সে লাইভে যায় আমাদের এক একজনকে সন্ত্রাসী ট্যাগ দেয়, ছাত্রলীগ ট্যাগ দেয়, বিভিন্ন রাজনৈতিক দলের জঙ্গি গোষ্ঠী ট্যাগ দেয়। এই পর্যায়ে আমাদের মধ্যে একটি গরম সিচুয়েশন হয়ে যায়। তাও আমরা ঠান্ডা করি, আমরা বলি ভাই আমরা কোনো এখানে এজেন্ডা নিয়ে আসি নাই, আমরা সুষ্ঠু বিচার চাইতে এসেছি ভাই, আমরা আপনার কথাগুলোকে সিরিয়াস ভাবে নেই ভাই, আপনিও বসেন, আমাদের কথা শুনেন, আপনারা ডেকেছেন আমাদের বিচারে বসার জন্য, তদন্ত করার জন্য, সুষ্ঠুভাবে তদন্ত করেন ভাই। ওই সময় উনি রাগের মাথায় বলে আমরা কি উকিল নাকি আমরা আইন নাকি আমরা প্রশাসন যে আমরা লোকে যে ইয়ে করবো। তখন আমরা বলি তাহলে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের উপর হামলা হয়, এর তো আমরা একটা জবাবদিহিতা চাওয়ার আমাদের ভাই বোন রাইট রয়েছে। তো এরপরে পরিস্থিতি যখন গরম হয়ে যায়, উনি আমাদের নারী সদস্যদের সাথে আবার সংঘর্ষ করার চেষ্টা করে। এমন পর্যায়ে রিফাত রশিদ সমন্বয়ক আসে, তিনি এসে পরিস্থিতি জানা বোঝার চেষ্টা করে। আমাদের মাঝখানে 2 জন গণ অধিকার পরিষদের সদস্য ইন্ডিভিজুয়াল ভাবে ছিলেন, ওনারাও পৃথু ভাইয়ের পরিচিত ছিলেন। তো যখন নাকি ওনারা শুনে যে গণ অধিকার পরিষদের থেকে 2 জন এসেছে, ওনারা পুলিশ ডেকে আমাদের সবাইকে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা বলি ভাই আপনি দিতে পারেন, আমরা তো কোনো অবৈধ সন্ত্রাসী গোষ্ঠী না, আমরা সাধারণ শিক্ষার্থী,
এখন ওনারা রাজনৈতিক পরিচয় বহন করে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও না, আর কারো বাপের প্ল্যাটফর্মও না যে ওখানে কোনো রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি সাধারণ শিক্ষার্থীর উপরে গেলে তার উপর হামলা করা হবে। এমন পর্যায়ে যে আন্তাপুর উপরে হামলা করা হয়, তার দিকে সমন্বয়কদের কিছু চেলাপেলা তার দিকে আঙ্গুল তুলে যখন নাকি নেয়, তখন আমি আঙ্গুলটা ধরার কারণে আমাকে পেটানো হয়। আমার চোখে, আমার মাথায়, আমার শরীরে এখনো গুলি রয়েছে, এটা তারা জানে। জানার পরে আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। বাড়ি দিতে দিতে খালি একটাই কথা বলে, তুই না বলছিলি সমন্বয়ক গুণস না? আমিও বলেছি হ্যাঁ ভাই, আমি সমন্বয়ক গুণী না। জুলাই বিপ্লবের স্পিরিট শুধু সমন্বয়করা বহন করে না, প্রত্যেকটি ছাত্র, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, যারা যারা আন্দোলনে শহীদ হয়, আহত হয়, যারা স্বতঃস্ফূর্তভাবে অভ্যুত্থানের ডাকে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের ভিতরে জুলাই বিপ্লবের স্পিরিট রয়েছে। আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে কি মারবেন ভাই? 4 তারিখে বাংলা মোটরে এই কাউরান বাজারের সামনে আমরা 20-30 জন মিলে 300 পুলিশের সামনে ব্লকেট দেই, রূপায়ণ টাওয়ারের সামনে। যে জায়গায় আমরা অবস্থান করে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দাঁড়াই, সেই অফিসের ভিতরে নিয়ে যদি আমাদের পেটানো হয়, এর চেয়ে হাস্যকর আর ট্রাজেডিপূর্ণ কি থাকতে পারে? ট্রাজেডি নয়, এটা আমাদের সাথে কমেডি। এই পর্যায়ে যখন নাকি পরিস্থিতি গুরুতর হয়ে যায়, আমাদের নারী সদস্য রাবেয়া আপু, মাসুদ ভাই, তারা যখন আহত হয়, তারপরে রিফাত রশিদ আমাদের আলাদা রুমে নিয়ে যায় এবং আমাদের যখন নাকি বলে যে ভাই আমাদের চিকিৎসা দরকার, আমাদের আটকে রাখা হয়। পরে যখন নাকি রাবেয়া আপু অজ্ঞান হয়ে যায়, মাসুদ ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়, পরিস্থিতি বেহাত হয়ে যখন যায়, তখন তারা আমাদেরকে ছেড়ে দেওয়ার এক প্রকার চেষ্টা করে। তখন আমি বলেছিলাম যে ভাই, যে কথাটা বলার হয়েছে আমি ভুল বলি নাই। আমার কথাটা নিয়ে হয়তো কথা তুলতেছে যে সমন্বয়ক গুণী না, কেন বলছি? আমি বলবো যে সমন্বয়ক, যে কেন্দ্রীয় সমন্বয়ক নারীদের মর্যাদা দিতে পারে না, শিক্ষার্থীদের মর্যাদা দিতে পারে না, যদি সমন্বয়কের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেন এবং না মানেন, তাহলে কি হবে সার্জিস আলম এবং হাসনাতের? এদিকে বিএনপির নেতাকর্মীরা হুঙ্কার দিচ্ছেন তাদেরকে কোনো প্রকার ছাড় দিবেন না এবং দ্রুতই নির্বাচন করলে নির্বাচনের পরেই এদেরকে দেশ থেকে পালাতে হবে। এমন প্রশ্ন যখন উঠে আসে, সেই সূত্রগুলা ধরে আমরা যখন জানতে পারি যে আসলে এত টাকা পয়সা, বাড়ি গাড়ি কোথা থেকে তারা করেছে, এমন মন্তব্য উঠে আসে বিএনপির নেতাকর্মীর মুখ থেকে। তারা আগে কি ছিল, এখন বর্তমান কি হয়েছিল, তাদের চেহারা, তাদের মন, সব কিছু আপেলের মতো অনুদান, আপেলের মতো তারা আখ্যায়িত করেছেন। তবে কেন এমন প্রশ্ন উঠে আসছে, চলুন আমরা সার্জিস আলমের কাছ থেকে শুনে আসি তারা কিভাবে এই আওয়ামী লীগ ছিলেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে। এবং যখনই আমাদের সুযোগ হয়েছে, তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ওই 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। আমার সাথে যে সহযোদ্ধারা আছে, তারাই ওই 1 জুলাই থেকে 15 জুলাই প্রত্যেক দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে। আমার সামনে আমার ডান পাশে সহযোদ্ধা জিম আছে, সে সূর্য সেন হল ছাত্রলীগের পোস্টের নেতা ছিল। কিন্তু এই জিম এই অভ্যুত্থানে প্রথম জুলাইয়ের 11 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল, তার মধ্যে প্রথম সে ঘোষণা দিয়ে পদত্যাগ করে এবং এরপরই ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিড়িক শুরু হয়ে যায় এবং এরপর ধীরে ধীরে 1 জুলাই থেকে 15 জুলাই, 15 জুলাই থেকে 5 আগস্ট হয়। আমরা এই তরুণ প্রজন্ম চাই, যেই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা এখন নিজেদেরকে সংশোধন করতে চায়। তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে, সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে, সকালে একটা গাড়ি, বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3 বার দিলে দিনের মধ্যে 3 বার পাঞ্জাবি পরেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি 3 দিন পরেছি, এই কাপড়টাও 3 দিন পরেছি। অতএব
এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই 60 বছর বয়সেও পারি না, তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয়, নির্বাচন হলে বিএনপি হবে, আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা। এবং আর একজনে বলেছেন যে বিএনপি আসলে 111 চায়, আনতে চাচ্ছে, মহাসচিবের কথা বলেছেন। পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন। আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি? তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্য, সেই বাণিজ্য, বাঁচাও বাণিজ্য। তার কাছে রেকর্ডও আছে, তার কাছে নাকি অডিও আছে। তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা যদি সেইটাই করে থাকি তাহলে কিভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী প্রতাত্তারা থাকে, আপনার প্রশাসনে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, তারপরেও সেই SM মনিরুজ্জামানকে কারা রাখে? অবশ্যই এই সরকারের যারা লবিস্ট মানে ওই যে সাংবাদিক ইলিয়াস আলী বলছে যে টাকা পয়সার লেনদেন হয়, তারা অগাধ টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাই এইটা তো হচ্ছে আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে। সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে। মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা চূড়াত ভালো না, যে আসে দেখে দৌড় দেয়। এর পরে পরপর 3টে আসে, তার চেহারা খুব সুন্দরী, যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখেই বিয়ে করতে চায়। কিন্তু ওই বড় বোনের বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন। ওখানে সোনো লাগায়, পাউডার লাগায়, বিভিন্ন ক্রিম লাগায়, বিভিন্ন জায়গা থেকে কিনা টিনা রূপচর্চা করেও কাজ হয় না। এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে বলেন, সেইটা ওই চলবে না। বড় বোনের চেহারা খারাপ, গৈসা মাজ্জা টাজ্জা যতদিন বিয়া না হইবে অতদিন সুন্দরীদের বিয়া হবে না। এইটা একমাত্র পরিবারে চলে, এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না। এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম। আমাদের দলকে জড়াইয়া, মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্যান্যভাবে আমাদেরকে ব্যস্ত রাখা। ঠিক খুনি হাসিনা, শেখ হাসিনার মতো অবস্থা। খুনি হাসিনা করতো কি, একটা ইস্যু তৈরি করতো, ইস্যু তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখতো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে এই মনে করেন আপনার যে 2টা কমিটি আছে, বৈষম্য বিরোধী এবং আরেকটা হচ্ছে নাগরিক কমিটি, এই কমিটির লোক দিয়ে এক এক সময় এক একটা কথা বলাই দেয়, দিয়ে ব্যস্ত রাখতে চায়, নির্বাচনের দিক খেয়াল নাই। আরে ভাই সংস্কার কতদিন সংস্কার লাগবে? আমরা তো আরেকটা সরকার দেখেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি 9 বছরের ফ্যাসিস্ট সরকার, সে আপনার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র 90 দিনে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিল। আপনারা তো কেন এতদিনেও একটু নিরপেক্ষ করতে পারেন না? এতদিনেও আপনারা অবস্থান ঠিক করতে পারেন না? তাই আমরা বুঝে গেছি, জনগণ বুঝে গেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফ্যাসিস্ট, স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ এবং যারা সুশাসন, সুনীতি সব নষ্ট করেছে, যারা এই কোর্ট সেই কোর্ট তাদের পেডিকোট বানিয়ে ফেলেছিল, ফরমাইশি রায় দিত, কথায় কথা মামলা করতো, গ্রেপ্তার করতো, গুম করতো, খুন করতো, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন, বিচার করবেন, সেইটা করেননি। পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, সিন্ডিকেট ধরতে পারেন নাই। এরপরে আপনারা আইন শৃঙ্খলা এখনো সব জায়গায় ঘুষ চলতেছে, সব জায়গায় দুর্নীতি চলতেছে এবং যেখানে যায় তারা এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই আপনার স্পষ্টভাবে এরা লুটে পুটে খাওয়া জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে সমঝোতা করে থাকতে চাচ্ছে এবং থাকতেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ন্ত্রিত হয়নি। বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে 2-1 জন বিএনপি যারা লুবি আছে
কতজন বিরাট দল হচ্ছে বিএনপি, সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং আপনার জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এখানে প্রায় 2000 তারেক সাহেব বহিষ্কার করেছে। তাদের সাথে এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে। আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনাদের উদ্দেশ্য কি? তারেক রহমান সাহেব বারবার 5ই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই, তাদের গ্রেপ্তার করেন, তাদের আইনের আওতায় আনেন, তাদের বিচার করেন। আপনারা বিচার করতেছেন না, আপনারা তাদেরকে ধরতেছেন না, আপনারা এইগুলো না করে বরঞ্চ এইগুলো অপপ্রচার করতেছেন। এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন, তাদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা দখলবাজদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা সিন্ডিকেট ভাঙতেছেন না, আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না। এখান থেকে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় জনগণ, প্রিয় মানুষ, আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা, বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে এই সরকারের। এই সরকার যদি না করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে যাতে আমাদের বিএনপির ক্ষতি হয়। এই বলে আমি আমার বক্তব্য